A pretty face may last a year or two, but pretty soon they will see what you can do. The sound you make is music to my ears. You must have learned something all those years. How do you sleep at night? 8 ডিসেম্বর 1980 নিউ ইয়র্ক সিটি। অন্যান্য দিনের মতোই ছিল সেদিন সকালে জন লেনন তার স্ত্রী উনো তাদের অ্যাপার্টমেন্টে রোলিং স্টোন ম্যাগাজিনের ফটোগ্রাফার অ্যানির জন্য একটা ফটোশ্যুট করেন। এরপর লেনন একটি চুল কাটার দোকানে যান। প্রায় 1950-এর দশকের টেডি বয় স্টাইলে চুল ছাটেন। দুপুর নাগাদ লেননের এক বন্ধু পল গোরেস ডাকোটার বাইরে চ্যাপম্যানের সাথে কথা বলেন। চ্যাপম্যান হাওয়াই থেকে এসেছেন বলে জানান। লেননের অটোগ্রাফের জন্য অপেক্ষা করছিলেন। বিকেল 4:30 নাগাদ লেনন আর উনো একটি রেডিও সাক্ষাৎকারের জন্য তাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হন। এই সময় চ্যাপম্যান লেননের কাছে তার ডাবল ফ্যান্টাসি অ্যালবামের একটি কপি অটোগ্রাফ করার জন্য এগিয়ে দেন। লেনন তাতে স্বাক্ষর করেন। এই মুহূর্তের ছবি তোলেন লেননের বন্ধু গোরেস। এরপর লেনন ও উনো রেকর্ড প্ল্যান স্টুডিওতে যান ওয়াকিং অন থিন আইস গানটির কাজে। রাত প্রায় 10:30। সে রাতে তীব্র শীতে যেন কাঁপছিল নিউ ইয়র্ক শহর। পেঁজা তুলোর মতো তুষার পড়ছিল। স্টুডিও থেকে ফিরে আসে লেনন অ্যান্ড উনো, আর তাদের লিমো থেকে নামার পর চ্যাপম্যান, যে কয়েক ঘন্টা আগে লেননের অটোগ্রাফ নিয়েছিল, আবার তার মুখোমুখি হয়। চ্যাপম্যান একটি .38 স্পেশাল রিভলভার থেকে 5টি পয়েন্ট বুলেট ছোড়েন, যার মধ্যে 4টি লেননের পিঠে ও বুকে আঘাত করে। লেনন টলতে টলতে ডাকোটার প্রবেশপথে ঢুকে পড়ে আর সেখানে লুটিয়ে পড়ে। শীতল রাতের নীরবতা ভেঙে যায়। শা করে ছুটে যায় পুলিশের গাড়ি। তাকে দ্রুত রুজভেল্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর পরই তাকে মৃত ঘোষণা করা হয়। আততায়ী মার্ক ডেভিড চ্যাপম্যান ঘটনার পর সেখান থেকে পালানোর কোনো চেষ্টা করেননি, বরং পুলিশ এসে তাকে গ্রেপ্তার করার আগ পর্যন্ত সে জেসি স্যালিঞ্জারের দ্য ক্যাচার ইন দ্য রাই উপন্যাসটি পড়ছিল। চ্যাপম্যান লেননের জীবনযাত্রাও তার 1966 সালের একটি মন্তব্য বিটলস যিশুর থেকেও বেশি জনপ্রিয় নিয়ে ক্ষুব্ধ ছিল। সে লেননকে একজন ভণ্ড বলে মনে করত। চ্যাপম্যান এই হত্যাকাণ্ডটি কয়েক মাস ধরে পরিকল্পনা করছিল। কি লাভ হয়েছিল সেদিন জানি না। আজও মৃত্যুর এত বছর পরেও এখনও তিনি ভক্তদের হৃদয়ে গিটার বাজিয়ে যেন গেয়ে চলছেন, ইমাজিন দেয়ার্স নো হ্যাভেন, ইটস ইজি ইফ ইউ ট্রাই, নো হেল বিলো আস, অ্যাবাভ আস অনলি স্কাই, ইমাজিন অল দ্য পিপল লিভিং ফর টুডে, ইমাজিন দেয়ার্স নো কান্ট্রিজ, ইউ ইজন্ট হার্ড টু ডু, নাথিং টু কিল or die for, and no religion, to imagine the people living life in peace. বিংশ শতাব্দীর সঙ্গীতে যে কজন শিল্পী তাদের সৃষ্টি দিয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল, জন লেনন তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, লেখক এবং শান্তিকর্মী। তার বিপ্লবী চেতনা, প্রখর মেধা আর অসাধারণ সৃষ্টিশীলতা তাকে রক অ্যান্ড রোল সঙ্গীতের ইতিহাসে এক অমর আসনে বসিয়েছে। শুধু দ্য বিটলসের প্রতিষ্ঠাতা হিসেবে নয়, একক শিল্পী হিসেবেও তিনি রেখে গেছেন কালজয়ী সব সৃষ্টি, যা আজও কোটি মানুষকে অনুপ্রেরণা যোগায়। লেননের জীবন ছিল নানা ঘটনা, বিতর্ক, নাটকীয়তা ভরা। একদিকে যেমন ছিল খ্যাতির চূড়ায় আরোহণ, অন্যদিকে ছিল ব্যক্তিগত জীবনের নানা উত্থান পতন এবং সবশেষে মর্মান্তিক পরিণতি। যুদ্ধবিধ্বস্ত লিভারপুলে এক অস্থির শৈশব। জন উইনস্টন লেননের জন্ম 1940 সালের 9 অক্টোবর ইংল্যান্ডের লিভারপুল শহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মধ্যেই তার জন্ম হয়েছিল। যখন জার্মান বিমান বাহিনী শহরে বোমাবর্ষণ করছিল, তার বাবা আলফ্রেড লেনন ছিলেন একজন জাহাজের নাবিক এবং প্রায় থাকতেন শহরের বাইরে। জনের বয়স যখন মাত্র 4, তখন তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে এবং মা জুলিয়া অন্য আরেকজনকে বিয়ে করেন। এরপর জনের আশ্রয় হয় তার খালা মিমি স্মিথের কাছে। মিমি স্নেহময়ী হলেও ছিলেন কঠোর শৃঙ্খলাপরায়ণ, যা ছিল তার মা জুলিয়ার আমোদপ্রিয় স্বভাবের ঠিক বিপরীত। শৈশবের এই পারিবারিক অস্থিরতা জনের মনে গভীর ছাপ ফেলেছিল। মায়ের সঙ্গে তার যোগাযোগ থাকলেও
একসাথে থাকার সুযোগ হয়নি। এই বিচ্ছিন্নতার বিদ্রোহী সত্তার জন্ম দেয়। ছোটবেলা থেকেই ছবি আঁকা ও গানের প্রতি তার ছিল তীব্র নেশা। তার মাই তাকে প্রথম গিটারটি কিনে দেন এবং ব্যাঞ্জো বাজাতে শেখান। কিন্তু 1958 সালের 15 জুলাই সড়ক দুর্ঘটনায় তার মা জুলিয়ার মৃত্যু হয়। এই ঘটনা কিশোর জন লেননকে গভীরভাবে আঘাত করে এবং সঙ্গীতের মাঝেই তিনি এই শোক ভোলার পথ খুঁজে নেন। 1957 সালে 17 বছর বয়সে জন লেনন লিভারপুলের কোয়ারিব্যাংক গ্রামার স্কুলে পড়ার সময় দ্য কোয়ারিম্যান নামে একটি ব্যান্ড গঠন করে। সে বছরই 6 জুলাই এক অনুষ্ঠানে তার সঙ্গে পরিচয় হয় পল ম্যাককার্টনির। দুজনের সঙ্গীতের বোঝাপড়া ছিল অসাধারণ এবং তারা একসঙ্গে গান লিখতে শুরু করেন। এরপর তাদের সঙ্গে যোগ দেন তরুণ গিটারিস্ট জর্জ হ্যারিসন। বিভিন্ন ক্লাব ও অনুষ্ঠানে গান গাইতে গাইতে তাদের পরিচিতি বাড়তে থাকে। 1960 সালে ব্যান্ডটির নাম পরিবর্তন করে রাখা হয় দ্য বিটলস। ড্রামার হিসেবে পিট বেস যোগ দেওয়ার পর তারা জার্মানির হামবুর্গে গান গাওয়ার সুযোগ পান, যা তাদের পেশাদার শিল্পী হিসেবে গড়ে তুলতে সাহায্য দিয়েছিল একটি ব্রেক। 1962 সালে ড্রামার হিসেবে রিঙ্গো স্টার যোগ দিলে দ্য বিটলস তাদের চূড়ান্ত রূপ পায়। সে বছরই জন লেনন তার কলেজ জীবনের প্রেমিকা সিনথিয়া পাওয়েলকে বিয়ে করেন। পরের বছর তাদের প্রথম স্টুডিও অ্যালবাম প্লিজ প্লিজ মি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিটেনে উঠে ঝড়। এরপর আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ড গানটির মাধ্যমে বিশ্বজুড়ে তাদের খ্যাতি ছড়িয়ে পড়ে। শুরু হয় বিটলম্যানিয়া। বিমানবন্দর থেকে মঞ্চ পর্যন্ত হাজার হাজার ভক্তের উন্মাদনা ছিল এক অভূতপূর্ব দৃশ্য। জন লেনন ও ম্যাকার্টনির জুটি একের পর এক হিট গান উপহার দিতে থাকে। হেল্প, স্ট্রবেরি ফিল্ডস ফরএভার, কাম টুগেদার ইত্যাদি সহ অনেক গানের রচয়িতা তারা, অনেক গানের সুরকার তারা, অনেক গান দিয়ে মাতিয়েছেন মানুষের হৃদয়। লেননকে ব্যান্ডের নেতা হিসেবে বিবেচনা করা হতো, কারণ তিনি দলটির প্রতিষ্ঠাতা করেছিলেন এবং তার তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যক্তিত্ব সবাইকে প্রভাবিত করত। 1966 সালের দিকে বিটলসের সঙ্গীতে যখন সাইকেডেলিক রক এবং ভারতীয় সঙ্গীতের প্রভাব পড়তে শুরু করে, তখন লেননের ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এ সময় তার সাথে পরিচয় হয় জাপানি বংশোদ্ভূত আভাগার্ড শিল্পী ইয়োকো ওনোর। ইয়োকোর প্রখর ব্যক্তিত্ব, শিল্প ভাবনা, শান্তিবাদী দর্শন জনকে গভীরভাবে প্রভাবিত করে। সিনথিয়া পাওয়েলের সাথে 8 বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে 1969 সালে জন লেনন ইয়োকাকে বিয়ে করেন। এই বিয়ে লেননের জীবনে এবং বিটলসের ভবিষ্যৎ গতিপথে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। অনেকেই বিটলসের ভাঙনের জন্য ইয়োকাকে দায়ী করেন, যদিও ব্যান্ডের সদস্যদের মধ্যকার ব্যক্তিত্বের সংঘাতও এর পেছনে কি বড় কারণ ছিল। লেনন ও ইয়োকা একসঙ্গে বিভিন্ন শিল্পকর্ম ও সঙ্গীত প্রকল্প শুরু করে। তারা ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হন এবং শান্তির বার্তা ছড়িয়ে অভিনব সব কর্মসূচি গ্রহণ করেন। তাদের বেড ইনস ফর পিস ছিল এমনই এক বিখ্যাত প্রতিবাদ, যেখানে তারা হোটেলের বিছানায় শুয়ে থেকে বিশ্ব শান্তির পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করেন। লেননের লেখা গিভ পিস আ চান্স গানটি যুদ্ধবিরোধী আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ভিয়েতনাম যুদ্ধের সরাসরি বিরোধিতা করার কারণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চেয়েছিলেন, যদিও জন পরে গ্রিন কার্ড লাভ করেন। 1970 সালে দ্য বিটলস আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। এরপর জন লেনন তার একক ক্যারিয়ারে মনোযোগ দেন। এই সময় তার গানে ব্যক্তিগত অনুভূতি, রাজনৈতিক চেতনা ও শান্তির অন্বেষণ আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। তার প্রথম একক অ্যালবাম জন লেনন প্লাস্টিক ওনো ব্যান্ড সমালোচকদের প্রশংসা অর্জন করে। তবে তার জীবনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয় 1971 সালে প্রকাশিত ইমাজিন গানটিকে। এই গানে তিনি ধর্ম, জাতীয়তাবাদ, মালিকানার ঊর্ধ্বে এক শান্তিময় পৃথিবীর কল্পনা করেছেন, যা আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে প্রতিটি মুহূর্ত। 1973 থেকে 1975 সাল পর্যন্ত প্রায় 18 মাস লেনন ও ইয়োকা আলাদা ছিলেন। এই সময়টিকে লেনন তার লাস্ট উইকেন্ড বলে অভিহিত করতেন। তবে 1975 সালে তারা পুনরায় মিলিত হন এবং সে বছরই তাদের পুত্র শন লেননের জন্ম হয়।
ছেলের জন্মের পর লেনন সঙ্গীত জগৎ থেকে 5 বছরের জন্য বিরতি নেন এবং নিজেকে পুরোপুরি পরিবার ও সন্তান পালনে উৎসর্গ করেন। 5 বছরের দীর্ঘ বিরতির পর 1980 সাল লেনন আবার সঙ্গীতে ফিরে আসেন। ইয়োকার সাথে তিনি যৌথভাবে প্রকাশ করেন ডাবল ফ্যান্টাসি অ্যালবামটি। তার ভক্তরা প্রিয় শিল্পীর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ছিল, কিন্তু এই প্রত্যাবর্তন স্থায়ী হয়নি। এরপর ঘটে যায় সেই ঘটনা, চ্যাপম্যানের .38 বুলেট পিঠে বিদ্ধ হয়ে বিদায় নেন জন লেনন। আজও মানুষের লেনন সমস্মরণে বারবার হারিয়ে যায় খুনির ছোড়া সে বুলেট। সে রাত শেষ না হতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে লেননের মৃত্যু সংবাদ। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বের হয় 10,000 মানুষের মৌন মিছিল। বরফ ঝরাও শীতের রাতে টরন্টো শহরে লেননের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালান 35,000 ভক্ত। সারা বিশ্বের কোটি কোটি ভক্ত হয়ে পড়েন শোকবিহ্বল। বিচারে চ্যাপম্যানকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 1981 সাল থেকে 2012 সাল পর্যন্ত কারাগারে থাকার পর চ্যাপম্যান এখন যুক্তরাষ্ট্রের একটা সংশোধনাগারে বন্দী। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও যিশুর চেয়ে জনপ্রিয় হবার দোষে খুন হওয়া জন লেননের তবুও বাতাসে ছুটে চলে গান। A pretty face may last a year or two, but pretty soon they will see what you can do. The sound you make is music to my ears. You must have learned something all those years. How do you sleep at night? পোস্ট দেখুন, ভাবুন, পড়ুন, থাকুন পোস্টের সাথেই।